স্বাগতন্য পক্ষে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে এই অনুষ্ঠানে কথা বলি। নারীর সাফল্য ব্যর্থতায় সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধে এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা। নারীবাদ আর নারী অধিকার এই সমাজে এবং পুরো বিশ্বে কী চেহারায় আছে অন্য পক্ষ চেষ্টা করে তা খুঁজে দেখতে। বিশ্বে প্রতি 10 মিনিটে একজন নারী খুনের শিকার হন। এমন বাস্তবতায় প্রতি বছর 25শে নভেম্বর থেকে 10ই ডিসেম্বর পর্যন্ত পালিত হয় নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে 16 দিনব্যাপী অ্যাক্টিভিজম। রাজনৈতিক পট পরিবর্তনের পর এক ভিন্ন অবস্থানে দাঁড়িয়ে বাংলাদেশ। এই মুহূর্তে নারীরা বাংলাদেশে কতটা নিরাপদ, কী পরিমাণ সহিংসতার ঘটনা রিপোর্টেড হচ্ছে এখন, নারী নির্যাতনের পরিমাণ বেড়েছে নাকি কমেছে, এই সব কিছু নিয়েই আজকের আলোচনা। আজ অন্য পক্ষে আলোচনা নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে 16 দিন, নতুন বার্তা কী, এই বিষয়ে আমার সাথে আজ আছেন পারিবারিক সহিংসতা প্রতিরোধ জোট আমরাই পারির নির্বাহী প্রধান জিনাতারা হক এবং আছেন লেখক ও জেন্ডার এক্সপার্ট নিশাত সুলতানা। স্বাগত আপনাদের দুজনকেই। শুরুতে একটু 16 ডেজ অ্যাক্টিভিজমের যেই একেবারে একেবারে যেটা আমরা সবসময় করে থাকি, অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড বলি, যার কারণে আমরা আজকে সবাই কমলা রং পরে বসেছি, সেই বিষয়টা এবছর যদি আপনার কাছ থেকে নিশাত শুনতে চাই, এবছরে বাংলাদেশে পালিত হচ্ছে কিনা, স্লোগান কি রয়েছে, কিভাবে এবার পালিত হচ্ছে সেটা একটু শুনতে চাই। আমরা দেখেছি আসলে এবার সম্ভবত 16 ডেজ অফ অ্যাক্টিভিজম যেটা আমরা বলি, প্রায় অনেক বছর ধরে এটা শুরু হয়েছিল 60 সালে। পরে আমরা বিভিন্ন পট পরিক্রমায় আমরা দেখেছি প্রায় 30-এর উপর বছর ধরে আসলে এই দিবসটি পালিত হচ্ছে। বাংলাদেশেও আসলে আমরা দেখেছি বেশ বিগত কয়েক বছর ধরে বা দশক ধরে আসলে পালিত হচ্ছে। তো এই বছরও পালিত হচ্ছে, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে পরিবর্তিত পট, মানে যেটা আপনি বলছেন পট পরিবর্তন হয়েছে, সেই ক্ষেত্রে আমি বলবো যে অন্যান্য বছর আমরা এটার যেটা ব্যাপকতা সরকারি পর্যায়ে আমরা যেটা দেখি, সেই সরকারি পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে যেন অন্যান্য বছরের মতো এখনো আমরা সেটা দেখতে পাচ্ছি না। হয়তো একটা দুটো মিটিং হয়েছে সরকারি পর্যায়ে, কিন্তু সেটা পরবর্তীতে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং আমরা প্রতি বছর দেখেছি যেটা ইন্টারন্যাশনাল থিম থাকে বা জাতিসংঘের ইউএন উইমেন যে থিমটা দেয় সেটার একটা বাংলা করা হয় যেন এটা সর্বস্তরের মানুষের মধ্যে পৌঁছতে পারে। সেই ধরনের বাংলা থিমও এখন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি। আমরা যারা বেসরকারি পর্যায়ে রয়েছে, বিভিন্ন সংগঠনগুলো আছে যারা নারীর অধিকার নিয়ে কাজ করছেন, তারা অন্যান্য বছরের মতো এবছরও তারা বিভিন্ন রকম কর্মসূচি হাতে নিয়েছে। যদিও পট পরিবর্তিত হয়েছে, নানা রকম প্রতিবন্ধকতা আছে, তারপরে বেশ কিছু কার্যক্রম নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু সমন্বয়ের যে ঘাটতিটা, আমি বলবো না বিগত বছরগুলোতে খুব সমন্বিত ছিল, কিন্তু তারপরে একটা প্রচেষ্টা আমরা দেখেছি, কিন্তু সমন্বয়ের জায়গাতে আমার কাছে মনে হচ্ছে যে বেশ কিছুটা ঘাটতি অন্যান্য বছরের থেকে বেশি আমার কাছে অনুভূত হচ্ছে। এটা আমার ব্যক্তিগত মতামত। আপনার কাছে একটু জিনাতারা হক, আপনার কাছে জানতে চাই যে বলছিলাম যে পট পরিবর্তনের কথা, এবং যেহেতু সহিংসতার বিরুদ্ধে 16 দিন ব্যাপী অ্যাক্টিভিজম, সহিংসতার মাত্রাটা কি ধরনের এখন? আমরা সবসময় বলি যে সহিংসতার ধরন সবসময় বদলে যায়। এই মুহূর্তে আসলে আমরা জানি যে অনেক জায়গায় এখন পর্যন্ত থানা পুলিশ কাজ করছে না ঠিক মতো। তো সেই সব ক্ষেত্রে আসলে নারী নির্যাতনের মাত্রাটাই বা কীরকম এবং সহিংসতার ধরনটাই বা কীরকম, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আসলে এই 16 ডেজ অ্যাক্টিভিজম কী করে পালন করতে পারছি? আমার যেটা মনে হয় যে সহিংসতার মাত্রা পরিবর্তিত হওয়ার জন্য এমন কিছু ঘটেনি। হ্যাঁ, আমাদের একটা রাজনৈতিক পথ পরিবর্তন হয়েছে, কিন্তু সেটার লক্ষ্য এমন ছিল না যে নারীর প্রতি সহিংসতা নিরসন হবে। হ্যাঁ, আমরা যদিও বলেছি যে এটা বৈষম্য বিরোধী আন্দোলন, কিন্তু বৈষম্যটা খুবই একটা জায়গায় ফোকাসড ছিল। ফলে এই বৈষম্য যে আমাদের মানুষের মানে প্রতিদিনের জীবনের বৈষম্য, সেটা যে আমরা একদম লিঙ্গ, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে আমরা যে বৈষম্যের শিকার হই, এটা যে ফোকাসড না, সেটা আমরা 100 দিন পার করলো এই অন্তর্বর্তীকালীন সরকার, আমরা সেটা মোটামুটি বুঝতে পারছি যে আসলে বৈষম্যটাকে ওনারা ফোকাস করছেন না। এবং আমি যেটা বলছি যে এই 100 দিনে আমি বলতেও পারবো না যে কোনো ধরনের পরিবর্তন হয়েছে, বরং আমি বলবো যে যেহেতু একটা
আমি বলবো যে একটা টার্মোইল বা একটা পরিবর্তিত পরিস্থিতি, একটা হচপচ অবস্থা যা হয় সব সময় এরকম দুর্যোগকালীন সময় সবচেয়ে ঝুঁকিতে থাকে যেই মানুষরা প্রান্তিক, তার মানে নারী থাকবে, অন্য ধর্মের মানুষ থাকবে, শিশু থাকবে, বয়স্করা থাকবে, প্রতিবন্ধীরা থাকবে, দলিতরা থাকবে, আদিবাসীরা থাকবে। তার মানে হচ্ছে যে তারা এখন আসলে ভালো নেই। আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে থানা কাজ করছে না, এটা একটা বড় সাইন যে নারীরা সাধারণত সহিংসতার শিকার হলে কই যায়। নারীরা যাওয়ার কই যায় আসলে গবেষণা বলে নারীরা যায়ই না, কোথাওই যায় না। বিগত দিনের গবেষণা থেকে আমরা দেখেছি তারা যদি যেও থাকে তাহলেও মাত্র 100 জনের মধ্যে 3 জন কেস ফাইল করে, এইরকম হার। তো সেই জায়গায় হচ্ছে যে এখন নারীরা আরও যাচ্ছে না, তার একটা প্রধান কারণ হচ্ছে যে নারীরা গিয়ে দেখছে যে সেখানে আসলে সার্ভিসটা নাই। এখন সার্ভিস নাই, তাহলে আমি কি হতাশার কথা বলছি যে তাহলে কি কোনো আশাবাদ আছে? নিশ্চয়ই সার্ভিস তৈরি হলে যাবে, কিন্তু সার্ভিস থাকলেও সে যাবে না যদি আমি তাকে বাধা দিতে থাকি। আমি দু একটা উদাহরণ দিয়ে বলি যে যাওয়ার পথটা এত সহজ না। একটা এই কথাগুলো অনেকবার আমরা বলি যে একটা নারী নির্যাতনের শিকার হয় বা একজন পারপেট্রেটর যে নির্যাতন করে সে কিন্তু খুব সহজেই নির্যাতন করতে পারে, সেখানে তার বাধা নাই, বরং সমাজের অনেক সমর্থন থাকে। কিন্তু নারী যখন এই নির্যাতনের বিরুদ্ধে গিয়ে বিচার চাইতে চায় তখন সে একেবারে মানে ভয়াবহ বাধার মুখে পড়ে, এবং এটা কোনো সহজ কাজ না যে দৌড়ায় গেলাম বিচার পাইলাম। তাকে কেস ফাইল করতে হবে, তাকে প্রমাণ করতে হবে সে নির্যাতিত হয়েছে, তার সাক্ষী জোগাড় করতে হবে। কেস ফাইল করা এত সহজ না, থানায় যেতে হবে, কিছু পুরুষকে তার বুঝাতে হবে যে সে নির্যাতনের শিকার, এবং সেটা ডায়েরি করতে হবে, কিছু সিস্টেমের মধ্যে দেখতে হবে সেটাতে নারী দক্ষ কিনা। এত বাধা পেরিয়ে একটা নারী বিচার নিয়ে আসবে, এটা একটা মানে এটা এত সহজ না। একে কিন্তু বুঝতে হবে যে সে কিন্তু নির্যাতনের শিকার। আমি যদি মানে একদম ক্রুড ফর্মটা বলি, যে ধর্ষণের শিকার নারী তার তো এমনি ট্রমাটাইজ, সে তার মধ্যে তাকে বারবার প্রমাণ করতে হয় আমার ধর্ষণের শিকার হয়েছে। তো এই পরিণতি নিয়ে আসলে মেয়েরা কাজে। আপনার সাথে জাস্ট একটা পরিসংখ্যান আমি অ্যাড করি, সেটা হচ্ছে 97% কেস মানে শুনানির পর্যায়ে যাচ্ছে মাত্র হচ্ছে 3% মতো, বাকি কিন্তু 97% শুনানির পর্যায়ে যাচ্ছে না। এবং ধর্ষণের শিকার নারীদের কথা বলা হচ্ছিল, সেখানে কিন্তু মাত্র 3% নারী ধর্ষণের বিচার পাচ্ছেন। এটা কিন্তু আমাদের বিভিন্ন জাতীয় বিভিন্ন গবেষণায় কিন্তু উঠে আসছে। এই হলো পরিস্থিতি। আর একটু আমি ফিরে যাই, আপনি একটু বলছিলেন থিমের কথা, যেটা আমি বলতে ভুলে গেছি। এবছরের থিম কিন্তু নো এক্সকিউজ, ইউনাইট টু এন্ড ভায়োলেন্স এগেইনস্ট উমেন। এবং এই বছর কিন্তু 30 বছর পূর্ণ হচ্ছে বেইজিং ডিক্লারেশনের। কিন্তু এই বছর যে গুরুত্বের সাথে আসলে দিনটিকে আমাদের উদযাপন করা প্রয়োজন ছিল বা সময়টাকে, নিশাত আমি এই প্রশ্নটাই করছিলাম যে আমরা সরকারিভাবে 16 ডেজ অ্যাক্টিভিজম যতটা না পালিত হতো, বেসরকারিভাবেই হতো। আমরা এই প্ল্যান ইন্টারন্যাশনাল, অ্যাকশন এইড, অক্সফাম, এরকম বিভিন্ন আইএনজিও থেকে দেশি এনজিওগুলোকে আমরা দেখতাম যে বেশ বড় করে এবং বিভিন্ন রকমের প্ল্যাকার্ড নিয়ে যে ধরনের মানে অ্যাক্টিভিজম বলতে যা বোঝায় সচেতন করা, সেই বিষয়গুলো দেখেছি। কেন এবার বেসরকারি উদ্যোগেও কেন এটা এত? বেসরকারি উদ্যোগটা হয়তো বেশি ছিল, কিন্তু একটা সমন্বয়ের যে জায়গাটা সেটা কিন্তু গভর্নমেন্টের কাছে ছিল। এবং 15টা দিনের মধ্যে কিন্তু অনেকগুলো দিন আছে যেটা কিন্তু আমাদের জাতীয় সত্তার সাথে সম্পৃক্ত। যেমন আমরা যদি বলি 9 ডিসেম্বর, সেটা কিন্তু বেগম রোকেয়া দিবস। 10 ডিসেম্বর যেটা মানবাধিকার দিবস, সেটা কিন্তু প্রত্যেকের এজেন্ডা, শুধুমাত্র বাংলাদেশে না, সারা পৃথিবীর জন্য এজেন্ডা। শুধু নারীর না, নারী পুরুষ সকলের দিবস। কাজে বেসরকারি পর্যায়ে তো উদযাপন হচ্ছে, কিন্তু সরকারি পর্যায়ে আমি আপনাকে বলছিলাম যে বাংলা থিমটাও কিন্তু এই বছর আমরা পাইনি। এরপরে আমরা আরেকটা যেটা প্রতিবন্ধকতা দিচ্ছে সেটা হচ্ছে আমরা যখন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনগুলো করছি, সেখানে সরকারি পর্যায়ের লোকজনদেরকে আমরা যেভাবে আগে কিছুটা হলে পেয়েছি, সেখানে এই পরিস্থিতিতে আমরা কিন্তু তাদের প্রেজেন্সটাকেও বা তাদের এন্ডোর্সমেন্টের যে জায়গাটা, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে তাদের উপস্থিতিটাকে আমাদের এনশিওর করতে আমাদের কিন্তু অনেক এই জায়গা থেকে আমি কথা বলবো যে তার মানে তারা রাজনীতি নিয়ে এই মুহূর্তে এত ব্যস্ত যে হয়তো নারীর ইস্যু চাপা পড়ে যাচ্ছে। নারীর ইস্যু সবসময় এইরকম চাপাই পড়ে যায়। আমি বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে আবারও আলোচনায় ফিরবো। অন্য পক্ষে একটা বিরতি, এবার সঙ্গে থাকুন। আবারও স্বাগত। অন্য পক্ষে 16 ডেজ অ্যাক্টিভিজম উপলক্ষে আজ আলোচনা নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে 16 দিন, নতুন বার্তা কি? জেনারেল হক, বলছিলাম যে 100 দিন পার হয়েছে এবং 100 দিনের বিভিন্ন আমরা সরকারের বিভিন্ন 100 দিনের সফলতা ব্যর্থতা নিয়ে কথা বলছি। আমি খেয়াল করলাম যে এখানেও নারীর বিষয়টা উজ্জ্বল। 999
কাজ করছে না। আমি বোধহয় কাল বা পরশু একটা রিপোর্ট দেখছিলাম যে জুলাই মাসেও কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে, এবং ওয়ান স্টপ সার্ভিস যেগুলো রয়েছে সেইগুলো, ক্রাইসিস সেন্টার দুঃখিত আমি, সেটিও খুব একটা কাজ করছে না। তো এই যে কাঠামোগত যে জিনিসগুলো ছিল এইগুলো তো অন্তত আবার আপনার ফর্মে ফেরাতে হবে, সেটার উপায়টা কি? বিষয়টা হচ্ছে যে আপনি যদি কোনো জিনিসকে গুরুত্ব না দেন, যেটাকে আমরা বলি প্রায়োরিটাইজ করা, অর্থাৎ আপনি আসলে কি কাজটা করতে চান। আমি প্রথমেই যেটা বললাম যে আপনি যদি বৈষম্যকে ফোকাস করেন, আপনাকে ধরতে হবে আপনার টার্গেট পিপল কি, অর্থাৎ আপনি কাদের জন্য কাজ করবেন। কারণ আপনি যদি যেটা আপনি যে শুরুতে বিরতির আগে বললেন যে রাজনীতি গুরুত্ব দিয়ে নারীর ইস্যু আলাদা হয়ে যাচ্ছে, তাহলে রাজনীতিটা কার জন্য করছেন বা কাকে নিয়ে করছেন? একটা দেশের অর্ধেক অংশকে আপনি বিযুক্ত করে দিলেন এবং আপনি বলছেন যে না আমি রাজনীতি করতে চাই। মানে রাজনীতি তো কোনো বায়বীয় বিষয় না। আপনি রাজনীতি করতে চান কারণ আপনি চান মানুষের জীবন বদলাবে, সমাজ পাল্টাবে, মানুষের অবস্থার উন্নতি হবে। কিন্তু আপনি যদি একটা অংশকে বাদ দিয়ে দেন তাহলে তো আবার সেই বৈষম্যই সূত্রপাত হবে। তো আমাদের মনে হয় যে বোঝাবুঝিতে একটা প্রবল ঘাটতি আছে। তো এই ঘাটতি নিয়ে যখন কাঠামোগুলো নিয়ে আমরা হাত দিচ্ছি, তখন আমরা কাঠামোগুলোতে আমরা ভেবেছিলাম যে কাঠামোগুলোতে বরং আগে যে ঘাটতিগুলো ছিল আমরা সেই ঘাটতিগুলো এবার মানে আমরা সংশোধন করতে পারবো। এখন দেখছি কাঠামোই দুর্বল হয়ে পড়ছে। এটা খুবই আমাদের জন্য এটা একটা সংশয়ের ব্যাপার। তবে আমি জানি না, নারী কমিশন হলো অদ্ভুত ব্যাপার যে অনেক কমিশন আগে হয়ে গেল, নারী কমিশনটা অনেক পরে হলো, মাত্র 3-4 দিন প্রজ্ঞাপন হয়েছে, সেখানে অনেক অভিজ্ঞ লোকজন আছে। আমরা কিন্তু যখন দেখলাম যে কি প্রথম দিকেই যখন প্রধান উপদেষ্টা আসলেন এবং কয়েকজন নারী নেত্রীরা, মানবাধিকার কর্মীরা গেলেন, ওনারা কিন্তু অনেকগুলো একদম পয়েন্ট ধরে বলেছিলেন যে এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। সেগুলো একেবারেই থেমে গেল এবং এগুলো নিয়ে কেউ এখন কথাও বলছে না। তো সেই জায়গা থেকে আমাদের এক ধরনের সংশয় আছে যে কেন কথা বলছে না। বরং আমরা দেখছি অদ্ভুত ব্যাপার যে বেগম রোকেয়ার মুখে কালি দিয়ে দেওয়া হচ্ছে। আমরা শুনতে পাচ্ছি যে পোশাক পরিয়ে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন ধরনের ধর্মের অপব্যাখ্যা যেগুলো ধর্মে ছিল না বা আমরা জানি, এগুলো নিয়ে তো আমরা দীর্ঘদিন কাজ করি, এগুলো দিয়ে নারীকে আরো বেশি পিছিয়ে দেওয়া হচ্ছে। এই বিষয়গুলো অনেক বেশি সামনে চলে আসছে। তো আমার কাছে মনে হয় যে সরকারের এই বিষয়কে গুরুত্ব সহকারে গ্রহণ করতে হবে। তারা এমন হতে পারে যে তারা সবকিছু হাত দিতে গিয়ে তারা ভুলে যাচ্ছে যে আসলে কার জন্য আমি কাজ করছি। এটা আরেকটা জিনিস শুধু আমি বলতে চাই, রাজনীতি আমরা সবসময় বলি পার্সন ইজ পলিটিক্যাল, আমার ব্যক্তি জীবনই রাজনীতি কোনো আলাদা প্রপঞ্চ বা সত্তা না, আমার জীবনের প্রতিটা অংশই রাজনীতি। এটাকে কিন্তু আমাদের ধারণ করতে হবে। নিশাত সুলতানা, এই আপনার কি মনে হয় যে কেন আসলে পেছনে পড়ে যাচ্ছে, যেটি ব্যাখ্যা করলেন যে জিনাতারা হক, যেটা আসলে রাজনীতিকে গুরুত্ব দিতে গিয়ে আমরা নারীর ইস্যুকে, এবং সেটা সবসময়ই হয়েছে, আর এখন যেহেতু আর একটা বেশ টালমাটাল সময় এখনও সেটাই হচ্ছে, কিন্তু সামনে তো কখনো না কখনো পলিটিক্যাল গভর্নমেন্টও আসবে, কাজ করার কি এখনই সময় না? মানে এখন সবসময় তো সময়, কিন্তু কিভাবে কাজটা করা যেতে পারে? এখনই তো কাজ করার সময় ছিল। কারণ দেখেন, আমরা যে বিগত বছরগুলোতে আমরা দেখেছি দুজন নারী রাষ্ট্রপ্রধান বাংলাদেশে দীর্ঘ সময় আমাদের দেশের পরিচালনার দায়িত্বে ছিলেন এবং বিভিন্ন পর্যায়ে আমাদের যেই নারী নেতৃত্বগুলো ছিল, আমাদের কিন্তু আশাবাদ অনেক বেশি ছিল, কিন্তু সেই জায়গায় কিন্তু আমরা সেভাবে আগাতে পারিনি। এটা আমাদেরই দুর্ভাগ্য। হ্যাঁ, তো তারপরে যখন পট পরিবর্তিত হলো, আমরা আশা করছিলাম এই বৈষম্য বিরোধী আন্দোলনেও কিন্তু নারীদের যথেষ্ট অবদান ছিল, কিন্তু আমরা দেখছি যে প্রতিদিনই কিন্তু এখন এই নিউজগুলো কিন্তু আবার আসছে যে নারীরা হারিয়ে গেল কেন। তো এখানেও তো এক ধরনের রাজনীতি আছে, সেখানেও তো এক ধরনের ক্ষমতার রাজনীতি আছে যে কেন নারীর পিছনে কিন্তু একটা, আমার কাছে মনে হয় কখনো কখনো মনে গভীর একটা ষড়যন্ত্র আছে যে কেন, সেই পুরনো ষড়যন্ত্রই যে নারীকে পিছিয়ে রাখতে হবে। তো সেই ষড়যন্ত্র আসলে আমরা চেয়েছিলাম যে এই সময়টা হয়তো বা কোনো পরিবর্তন আমরা দেখতে পাবো, কিন্তু যেদিকে যাচ্ছে আমরা সময়টা, আমরা সেরকম আশা এখনো রাখতে পারছি না। কয়েকটা কমিশনের কথা যেটি জিনাতারা হকের সাথে আলোচনা হচ্ছিল, নারী কমিশন গঠিত হয়েছে, যদিও মাত্রই প্রজ্ঞাপন দেওয়া হয়েছে এবং আমার ধারণা একটা বা দুটো মিটিং হয়তো মাত্র হয়েছে। এই কমিশনগুলোর কাছ থেকে আমরা আসলে কি পেতে পারি? সংস্কার কমিশন যেটি নিশ্চিতভাবে নারীর যে অধিকারগুলো নিয়ে এতদিন আমরা আন্দোলন করেছি, নারীর শিক্ষার অধিকার, তার স্বাধীনভাবে চলার অধিকার, তার বিচার পাওয়ার অধিকার, একজন মানুষ হিসাবে তাকে স্বীকৃত করার যে অধিকারগুলো, নিশ্চিতভাবে সেই জায়গাগুলোতে আমরা দেখতে চাইবো যে এই কমিশন সেখানে
সেখানে জোরদারভাবে কাজ করবেন। জিনাত হক, আপনার কাছে যদি জানতে চাই সংস্কার কমিশন আসলে স্ট্রংলি কিছু করতে পারে কিনা, কারণ পলিটিক্যাল গভর্নমেন্ট অনেক সময় আমরা অনেকগুলো বিষয়ে একদম থেমে আছি। যেমন আমাদের দেশে বৈষম্যমূলক আইন, একদমই নারীকে ছোট করে আইন, নারীকে আপনার বিচ্ছিন্ন করে আইন আছে, নারীর কাছে সন্তানের অভিভাবক না, সে সম্পত্তির সে উত্তরাধিকার না, হিন্দু ধর্মে তো সে সম্পত্তি পাই না। আমরা অনেক দিন ধরে চাচ্ছিলাম সিদোর সনদ যেটা সংরক্ষিত করে রাখা হয়েছে এটা উইথড্র করা হবে। আমরা চেয়েছি অনেকগুলো কাঠামো যেগুলো তৈরি হয়নি, যেগুলো অল্প অল্প আছে, যেমন আপনার একনেকের বৈঠকে গত গভর্নমেন্ট কিন্তু বাজেট পর্যন্ত কমিয়ে দিয়েছিল ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। আমরা আশা রাখছি যে এই কমিশন এই বিষয়গুলোকে গুরুত্ব সহকারে ধরবে এবং আমরা মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের কাছে আশা করি যে এই মন্ত্রণালয়টি একদম সি গ্রেডের একটা মন্ত্রণালয় না হয়ে এ গ্রেডের মন্ত্রণালয় হবে এবং অন্য সকল মন্ত্রণালয়ে সে সমন্বয় করবে যেন প্রতিটা ইস্যুতে নারীকে গুরুত্ব দেওয়া হয়, সেটা জলবায়ু পরিবর্তন হোক, দুর্যোগ মোকাবেলা হোক, স্বরাষ্ট্রতে হোক, প্রতিটা জায়গায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় একদম অ্যাক্টিভলি সে পার্টিসিপেট করবে। সবসময় আমরা যে দেখি যে মহিলা বিষয়ক মন্ত্রণালয় মানে একটা কোনো কিছু যে কোনো কিছু একটা দিয়ে রাখা, সেটা যেন না হয়, থেকে বেরিয়ে আসবে। সেই আমরা চাই যে নারী অধিকার কমিশন, সংস্কার কমিশন যেটি হয়েছে তারা অন্তত এই কাজগুলো করে যাক, অন্তত পলিটিক্যাল গভর্নমেন্টের জন্য হলেও রেখে যাক। অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করলাম ছোট করেও হলেও আলোচনাটা করতে। নিশ্চয়ই আবার অন্য কোনো বিষয় আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ। এই ছিল আজকের অন্য পক্ষে। থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।